মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা কি সুন্দর মন দিয়ে পুজো করছে। বল, চুপ, এখন কথা বলো না, চুপ। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। শুনছেন? কারা আপনারা? ফুড ফ্রম জে ম্যারিয়ট। কি আছে ওতে? চিকেন গ্রিল, মাটন রোস্ট। কি কি বললেন? আমিষ খাবার দাবার? আমিষ খাবার দাবার নিয়ে আপনারা বাড়িতে? মণিমা, এই যে আপনারা ভেতরে ঢুকবেন না, বাইরে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম। মণিমা, মণিমা কি কি বলছে? ওরা আমিষ খাবার দাবার ভেতরে ঢুকছে আজকে রাধা মাধবের পুজো। সত্যি তো এইসব খাবার আজকের দিনে? কে বলেছে আপনাদের আনতে? কে বলেছে? আমি বলেছি। তুই বলেছিস? রাধা গোবিন্দ পুজো হচ্ছে সেখানে তুই? সরি বন্ধু মাসি, আসলে রাশিয়া থেকে দুজন গেস্ট আসছেন, তাদেরই এন্টারটেইন করার জন্য অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছি। কারা আসছে আমি জানি না কেন? আদিত্য, তুমি কি করে জানবে বলো তো? এইসব বিষয়ে আমি কোনোদিন তোমাকে ডিস্টার্ব করেছি? এগুলো তো আমি একা হ্যান্ডেল করি, তাই না? হ্যাঁ মেঘা, সে ঠিক আছে, কিন্তু ওনারা এখানে কেন আসছেন? বেসিক্যালি ওনাদের দেশে এথনিক ইন্ডিয়ান জিনিসের চাহিদা প্রচুর। ওনারা আমাদের সঙ্গে কোলাবোরেট করতে চাইছেন, আমরা যাতে ওনাদেরকে ওখানে সাপ্লাই দিই। মেঘা, ঠিক আছে, ওনারা ডিল করতে চায়, ঠিক আছে, কিন্তু ওনাদের বাড়িতে আনতে যাবে কেন? আমাদের কোম্পানি গেস্ট হাউসে রাখতে পারতে। আসলে আঙ্কেল, ওনারা আমাকে পার্সোনালি বলেছেন ওনারা এখানকার হোলি দেখতে চান। আমি ভাবলাম এখানে যখন এত সুন্দর পুজো হচ্ছে, এই বাড়িতে কেন আমি ইনভাইট করব না? কেন আঙ্কেল, আমি কি কিছু ভুল করেছি? এখন এখানে আসবেন, এসে যদি এরকম লাবড়া খিচুড়ি এইসব খেতে দেওয়া হয়। ঠাকুর, কি বলছো কি মেঘা দিদি? লাবড়া খিচুড়ি এরকম করে বলছো কেন? রাধা মাধব ক্ষমা করো, তুই রাধা মাধব ক্ষমা করো। মেঘা দিদি, লাবড়া খিচুড়ি রাধা মাধবের ভোগ প্রসাদ, এইভাবে বলতে হয় না। চুপ করো রাধা, তুমি কি বোঝো এই বিজনেসের? যা বুঝি আমি যথেষ্ট বুঝি, বুঝলে? মোটেও না, তুমি কিচ্ছু বোঝো না। কেন বুঝবো না আমি? হ্যাঁ, আমি কেন বুঝবো না? তুমি বুঝি বিশ্ব বোঝদার, তাই না? তোমার থেকে অন্তত বেশি বুঝি আমি রাধা। বিদেশি মানুষ কেমন হয় তুমি জানো? জানি, আলবাত জানি। আমি নবদ্বীপের মেয়ে, আমাদের নবদ্বীপে বিদেশি মানুষেরা আসে আর ওরা ওখানে এসে হরে রাম হরে কৃষ্ণ করে, বুঝেছো? রাধা, ওনারা এখানে হরে কৃষ্ণ করতে আসছেন না, বিজনেসের কাজে আসছেন। বই গেছে তাতে আমাদের দেশে এসে আমাদের নিয়মে চলবে, তাই না? আমরা যখন ওদের দেশে যাই তখন তো আমরা আমাদের ইচ্ছে মতো চলি না, তাহলে ওরা আমাদের দেশে এসে ওদের ইচ্ছে মতো কেন চলবে বলো তো? ওদের জন্য আজ এখানে কোনো আমিষ হবে না, ব্যাস বলে দিচ্ছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, 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 ও মা! ওরে বাবা, মা 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 করে এত চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি তার কারণ আছে মা। দেখো, তোমরা তো আমার কোনো ব্যাপারেই কখনো কেউ থাকতে চাও না, দয়া করে এবারটা এসো প্লিজ। বাবারে বাবা, কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না। দেখো মা, বাবা কিন্তু এখন আগের থেকে অনেকটা সুস্থ। বাবাকে বাড়িতে রেখে তোমরা নিশ্চয়ই 2 ঘন্টার জন্য আমার গানের প্রোগ্রাম শুনতে যেতে পারবে। গানের প্রোগ্রাম? হ্যাঁ, গানের প্রোগ্রাম। আকাশ থেকে পড়ছো নাকি? আমি গান শিখি, তুমি জানো না? গানের স্কুলে প্রোগ্রাম হয় না দোলে? এসে থেকে ঝড় বইয়ে দিচ্ছিস। আরে আমি কখন বলেছি যে আমি তোর গানের প্রোগ্রামে যাব না বলতো? তাহলে তুমি যাবে যখন, এত কথা কেন বলছো আমি তো এটাই বুঝতে পারছি না। গানের প্রোগ্রাম অমুক তমুক এত কথা বলার তো দরকার নেই মা। আচ্ছা
আচ্ছা তোমরা তো কোনোবারই যাও না, এটা ওটা নানান কথা বলে নানা ইস্যু দেখিয়ে আমার এই ব্যাপারটাকে তোমরা কাটিয়ে দাও জাস্ট। শোন, আমার তোর গানের প্রোগ্রামে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোর বাবার শরীরটা তো ভালো নয়, তুই তো জানিস সেটা। আমি বুঝতে পারছি বাবার শরীরটা ভালো নয়, কিন্তু বাবা তো আগের থেকে এখন অনেকটা ভালো আছে মা। আর তাছাড়া তোমার ছোট ছেলের বউ তো বাবার দেখাশোনা করছে, সে বাবাকে দেখে রাখবে। টিয়া, কি হয়েছে? কি আবার হবে, আমার গানের স্কুলের শো আছে কালকে, তোমরা যাবে তো? হ্যাঁ আমি তো যাব, কেউ যাক না যাক আমি একদম যাব পাক্কা। বলছি বসন্ত উৎসব বুঝি? হ্যাঁ বসন্ত উৎসব। দেখো তোমাদেরকে তো জনে জনে আলাদা আলাদা করে সবাইকে বলতে হয়, তাই তোমাকে বলে দিলাম। যেও কেমন? নীলু, একটু এদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ মা বলুন। তুমি তো শুনতেই পেলে, কাল টিয়ার গানের অনুষ্ঠান আছে, তুমি কয়েক ঘন্টা বাড়িতে একা থাকতে পারবে? একা বলতে কি আপনি বাবাকে দেখার কথা বলছেন? আমি একা কি করে বাবাকে দেখবো বলুন? তার মানে আমি ঠিক বুঝলাম না, মানে তুমি বাবার দেখাশোনা করতে পারবে না তাই তো? আচ্ছা, কাল টিয়ার গানের স্কুলে একটা অনুষ্ঠান রয়েছে, তো সবাই সেখানে যাচ্ছে। আমাকে মা বলছিল বাড়িতে একা থেকে বাবার দেখাশোনা করতে। মা, বাবা তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আর টিয়ার যদি গানের স্কুলে সত্যি প্রোগ্রাম থেকেই থাকে তাহলে বাবা তো ওখানে গিয়ে 2 ঘন্টা বসতে পারে। আর এমনিতেও বাবার এ বাড়ির বাইরে বেরোনো একটু ভালো। শোন, তোর বাবা যেতে চাইলেও আমি যেতে দেবো না, বুঝেছিস? এত শরীর খারাপ ছিল মানুষটার, আমি কিছুতেই অ্যালাউ করবো না। তাহলে এখন কি উপায়? তাহলে আবার কি, বাড়িতে নীলু বাবার কাছে থাকছে ব্যাস। না তা কেন, সবাই গেলে আমি সবার সঙ্গেই যেতে পারি। তুমি যাচ্ছ তো সূর্য? না, হ্যাঁ দেখো, আমি যাব কি যাব না সেটা পরের কথা। কেন বুঝলাম না ছোটদা ভাই, তুই যাবি কি যাবি না সেটা পরের কথা কেন? ওই গানের স্কুলে তো আরেকজনও গান শিখতো, তখন তো তুই প্রায়ই যেতিস। কিরে যেতিস না বল? প্রায় যেতিস তো, তাহলে আজকে ভাবছিস কেন যাবি কি যাবি না? আমি এটা বুঝতে পারছি না, বল। তোমার সঙ্গে আমার দিদিভাইও গান শিখতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, তোর নামে একটা কার্ড এসেছে, তুই এখন গানের স্কুলে যাস না নাকি রে? কিসের কার্ড? আমাদের দোল উৎসব। হ্যাঁ, আর যাওয়া, সকাল থেকে রাত অবধি তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ারই চেষ্টা করি, তাই আর কোথাও যাওয়া হয় না। শোনো, তা বললে তো হবে না, দোলের দিন আমরা সবাই যাচ্ছি। তোমার ম্যাডাম যে এসেছিল তাকে দিয়ে বলে পাঠিয়েছেন যে তোমাকে অবশ্যই যেতে হবে, সেদিন তোমাকে গান গাইতে হবে। সেই গানই তো গাইবো এখন। মানে তুই গান গাইবি না কেন? এত ভালো গানের গলা তোর, তুই গাইবি না তো কে গাইবে গান? গান গাওয়ার জন্য একটা মন লাগে স্রোত, সেই মনটা নেই রে। মনের মধ্যে এত অস্থিরতা থাকলে গান গাওয়া যায় না। অস্থিরতা তো থাকবেই, আমাদের সবকিছু তো একদিনে ঠিক হয়ে যাবে না রাই, কিন্তু এই দিনও কেটে যাবে, আমি তোমাকে বলছি। আচ্ছা দিদি ভাই, তুই যদি যাস তাহলে আমিও যাব, আমি কিন্তু নাচবো। আমি তোকে কথা দিতে পারছি না স্রোত। এই দিদি ভাই তুই তো আমার স্কুলে যেতিস, বল তুই তো কিছুদিন নাচও করতিস। এই দিদি ভাই তুই তো যাস রে। আর আমি? তুমি স্রোতের সঙ্গে চলে যাও বৌমনি। ও, আমি স্রোতের সঙ্গে চলে যাব? আমি যার গান শুনতে ভালোবাসি সে গান গাইবে না, সে যাবে না, কিন্তু আমি স্রোতের সঙ্গে চলে যাব। বৌমা বলছি, ও মা তোমরা এখানে কি করছো? রান্না বান্না সব হয়ে গেছে নাকি? তাহলে যাও না, স্নানটা সেরে নাও। কি করছো এখানে? ও মা, রাইয়ের গানের স্কুল থেকে চিঠি এসেছে, দোলের দিনে উৎসব আছে। হ্যাঁ, আমাদের তো এখন উৎসবেরই সময়। রাই তো এখন উৎসবেই যাবে কিনা? ও উৎসবে যাবে না কেন? ও কাজ খুঁজতে বেরোচ্ছে বলে, ওই সংসারের দায়িত্ব নিয়েছে বলে ওর জীবনে উৎসব থাকতে পারে না? ও যদি এখন যেতে চায়, আমি কি আর কেউ আটকাতে পারবো নাকি? আমি বলার কে বৌমা? সত্যি তো মা, তুমি তো বলার কেউই না। দিদিভাই যখন সমস্ত দায়িত্ব নিয়েই নিয়েছে, একদিন না একদিন তো চাকরি জোগাড় করেই নেবে। ঠিক আছে,
আগে চাকরি পেতে দাও তোমার দিদি ভাইকে, তারপর পরের কথা পরে হবে। তোমরা সবসময় তো নেগেটিভ কথা বলো কেন বলো তো? পরের কথা পরে মানে? এই যে একটা মেয়ে নিজের সংসারটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, নিজের বিয়েটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, নিজের ভালোবাসার মানুষটাকেও স্যাক্রিফাইস করে দিয়েছে শুধু তোমাদের জন্য, আমাদের এই সংসারের জন্য। আর তোমরা করো তো, তোমার থেকে এখন আমি এসব কথা শুনতে চাই না, তুমি যাও। কেন মা, সত্যিটা শুনতে চাও না কেন? সত্যিটা শুনতে অসুবিধাটা কোথায়? অবশ্য শুনতে চাইবেই বা কেন? দেখো, তোমরা যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু দিদি ভাইকে আমি গানের স্কুলে জোর করে নিয়ে যাবই। আচ্ছা স্রোত, আমি তো নিজে থেকেই বললাম আমি যাব না, কেন জোর করছিস বলতো আমাকে? তুই আর বৌমনি গিয়ে ঘুরে আসবি কেমন? যদি যাইও গান কিন্তু গাইবো না। দিদি ভাই তুই আগে চল তো, তারপর তুই গাইবি কি গাইবি না সেটা দেখা যাবে। দিদি ভাই, তোদের স্কুলে বসন্ত উৎসব হচ্ছে, কত দিনের কত ছেলেমেয়েরা আসবে, নাচবে গাইবে সবাই, আর তুই বলছিস তুই যাবি না? দিদি ভাই, একদিন তুই এটা অর্গানাইজ করতিস, তোর মনে আছে? মনে আছে, কিন্তু তখন বাবা ছিল স্রোত। হ্যাঁ বাবা ছিলেন তো কি হয়েছে, আজকে বাবা নেই কিন্তু আমরা তো আছি। হ্যাঁ বাবা তোমাকে উৎসাহ দিতেন সেটা ঠিক, তোমার খারাপও লাগতে পারে সেটাও ঠিক, কিন্তু তা বলে তুমি যাবে না সেটা তো হতে পারে না। তুমি গেলে আমাদের যাওয়া হবে, তুমি না গেলে আমাদের যাওয়া হবে না। আমার জীবনে সত্যি আর কোনো রং নেই বৌমনি। কেন? তোর সব রং কি আমরা শুষে নিয়েছি নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাম, আরে রাই, এসো এসো, এত দেরি করলে কেন? ঠিক কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি, সবাই এসে গেল তো, তুমি এত লেট। সরি ম্যাম, সত্যি একটু দেরি হয়ে গেল। না না, সরি বললে তো শুনবো না। আগে এই অনুষ্ঠানের সব দায়িত্ব তোমার উপরে দেয়া থাকতো, আর আজকে সব দায়িত্ব এড়িয়ে গিয়ে তুমি দর্শকের আসন অলংকৃত করতে এসেছো, তাও আবার দেরি করে। এই অপরাধের কোনো ক্ষমা হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাই তো, কথাটা মনে থাকবে। দিদি ভাই, কি স্রোত, কি হলো? তুই এভাবে হাঁটছিস কেন? কি আবার হবে? তাড়াহুড়ো করে সিঁড়িতে উঠতে গিয়ে পাটা মচকে গেছে। ও মা, তো ওর যে এখন পারফরমেন্স আছে, তাহলে কি হবে? ও নিয়ে আপনি ভাববেন না ম্যাম, আমি ঠিক সামলে নেব। না না না, তার দরকার নেই স্রোত। তারপর দেখা গেল ওই সব অনুষ্ঠান করতে গিয়ে যদি পায়ে আরো বড় কোনো অঘটন ঘটে, একদম দরকার নেই এবার। হ্যাঁ, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। আসলে ফাংশনটা তো প্রত্যেক বছরই হয়, এবছর যদি না করতে পারো পরের বছর করবে। এসো 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 এসো, যাও। ও মা, ঠাকুরজি, নীলু এসেছে। এই চলো না চলো না, মেয়েটার সঙ্গে দেখা করে আসি। এসো, এই তোরা বস। হ্যাঁ এসো, সাবধানে। ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছে। মা, তোমরা সবাই এসেছো? আমি তো ভাবতেও পারিনি তোমরা সবাই মিলে আসবে। তোরাও তো সবাই মিলে এসেছিস। আচ্ছা, দাদা আর নীলুর ভাস্বর আসেননি? ওনারা তো আসেননি। বাবা, কালে দিনে যার আমায় কত কিছু দেখতে হবে, এমন একটা ভান করছে যেন আমাদের চিনতেই পারছে না। বড়লোক বাড়িতে বিয়ে করে একদম বদলে গেছে নীলুটা। ও এরকম করছে শুধুমাত্র আমার জন্য, আমি এখানে এসেছি বলে। আচ্ছা তোমরা যাও না, গিয়ে কথা বলো না ওর সঙ্গে। থাক, কোনো দরকার নেই। ও তো মা আর পিসিমণির সাথে কথা বলছেই, এমন করছে যেন আমরা কেউ না। চলো বসি। তুই বস আগে এখানে। হ্যাঁ, আসলে জানেনি তো ওনার শরীরটা ভালো না, এখনো দুর্বল আছে। আর আমার বড় ছেলে টিকলু, ও তো রয়ে গেল। বাবার এরকম অবস্থা একটু দেখাশোনা করতে হবে তো। আমার মেয়ে টিয়া, ওর তো অনুষ্ঠান আছে, মানে এখানে গান শেখে, পারফরমেন্স আছে, আমাদের আসতেই হলো জানেন তো, তাই। তা মা, তুমি কার জন্য এসেছো? তোমার বড় মেয়ের জন্য? সে কি আজ এখানে গান গাইবে? আরে না না, তোর বৌদি এমন জোরাজোরি করলো, আসতে বাধ্য হলাম। তা যা হয় ভালোর জন্যই হয়, এসেছি, তোদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এত সুন্দর অনুষ্ঠান, ভাল লাগবে দেখতে, তাই না বলো ঠাকুরজি? আমাদেরকে তো আসতেই হতো। এক টিয়ার পারফরমেন্স আছে, আর দুই আমার এক ভাসুর আসবেন।
উনি নাকি এই স্কুলটাকে ফান্ড করেছেন। উমা, তাই নাকি? তা তিনি কোথায়? আরে আরে, আসবে আসবে, একটু ধৈর্য ধরো, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি আমরা গিয়ে বসি, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, বসুন গিয়ে, আপনারা বস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপরেই আমরা সকলে রাঙা হয়ে উঠব আমাদের গান্ধারের রঙে। এখন আমি আমাদের এক বিশেষ অতিথিকে মঞ্চে ডেকে নিচ্ছি। তিনি হলেন শ্রী, না আমি পরিচয় করাবো না, এই স্কুলের যিনি কর্ণধার তিনি পরিচয় করাবেন আমাদের এই বিশেষ অতিথিকে। আমি মঞ্চে ডেকে নেব আমাদের ম্যাডামকে। ম্যাডাম আসুন। নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একজন দেবতুল্য বিশেষ মানুষের, যে না থাকলে আমার এই স্বপ্নের গান্ধার কবেই ধূলিসাৎ হয়ে যেত। তারই সহায়তায় এই গানের স্কুল আবার পুনর্জন্ম লাভ করল। ম্যাডাম যার কথা বলছেন উনি হলেন আমার দাদা। তোমাকে তো আমার দাদার ব্যাপারে বলেছি, এই গোটা স্কুলটাকে উনি ফান্ডিং করছেন। ও, উনি কবে এলেন? উনি তো শুনেছি বাইরে থাকেন। আর এই সবে বা... আরে বাবা, আমার দাদা এরকমই, সব সময় সারপ্রাইজ দিতে ভালোবাসেন। নীলু, হ্যাঁ ওইদিকে দেখো, দাদা আসছে। নমস্কার, আমি গানের লোক নই, গান টান কিছুই খুব একটা বুঝি না। তবে যেহেতু আমি বাঙালি, তাই রবি ঠাকুর তো আমাদের সবার শিরায় শিরায় বাস করেন। এখানে যদি কেউ একজন আমার সাথে গলা মেলায়, তাহলে আমি কবিগুরুর একটা গান গাইতে পারি। ম্যাডাম, এই বিষয়ে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। আর এখানে তো তোমার সঙ্গে গলা মেলাবার মতো লোক আছে। আমাদের এই গানের স্কুলে সব থেকে ব্রিলিয়ান্ট ছাত্রী রায়পূর্ণা। এখন অবশ্য সে আর আসে না। আসলে জীবনের ঘাত প্রতিঘাতে সে একেবারে খুবই বিপর্যস্ত। কিন্তু আমি তাও জানি যে আজও যদি সে গান গায়, তার গলা থেকে মুক্ত ঝরে পড়বে। রায়, এসো। ম্যাম, আমি তো জানি না উনি কি গাইবেন, আর তাছাড়া অনেকদিন হলো। চুপ, একদম চুপ। এসো, এখানে চলে এসো। তুমি দেখবে ও যে গান গাইবে সেটা ঠিক তোমার চেনা গানের মধ্যে পড়ে যাবে। এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অঙ্কিতার গান শোনার জন্য, তাই আর দেরি না করে আমি মঞ্চে আহ্বান জানাবো অঙ্কিতাকে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনুষ্ঠানের শেষ পর্বে এসে শুধু এইটুকুই বলতে চাই, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে। নমস্কার।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তখন 2012 আমি এইচএস কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন নিয়েছি, পড়াশোনা করছিলাম। তো সেই সময় আর কি যথারীতি বাড়িতে যেমন হয় বিয়ের খোঁজ আসা একটা হয় নর্মালি, তো ওরকম এসেছিল। তো তখন আমি বাবা মাকে বলেছিলাম যে তোমরা যেটা ভালো মনে করবে তো সেটাই তোমাদের ওপরেই আমি ছেড়ে দিলাম। তো তারপরে বাবা মা যথারীতি বললো যে মানে এসেছে খোঁজ, তো ওরা বলেছে পড়াশুনো করাবে। মানে আমি যা যা করতাম পড়াশোনার সাথে আনুষঙ্গিক নাচ গান, তো সেরকমভাবেই আর কি কথা হয়েছিল। তো সেই মতো বিয়ের পরে ওই জিনিসগুলো মানে ওরা আর কন্টিনিউ করতে চাইলো না। তখন মাকে বললাম যে আমি তো এভাবে তো কথা হয়নি, আর এরকম করে তো তোমাদের সাথে ওরাও কথাও বলেনি, তাহলে এখন কেন এরকম বলছি। তখন বাবা মা বাড়িতে নিয়ে এলো আমাকে, আমি একদম কিছু না নিয়েই বাড়ি এসেছিলাম। এরকম সিচুয়েশন হলো যে চলে আসতে হবে। হ্যাঁ, কারণ আমি ওটা মেনে নিয়ে ওভাবে থাকতে মানে পারছিলাম না। ওভাবে নর্মালি মিউচুয়াল যে ডিভোর্সটা হয় সেটা কমপ্লিট হওয়ার পরে আবার বাবা মা নতুন করে আমাকে, বাবা মাই যেহেতু ভুলটা করেছিল সেই ভুলটা শুধরে নিয়ে বাবা মা আবার আমাকে নতুন করে নতুন জীবনে মানে ঠেলে দিল যে না এবার হয়তো ভালো থাকবে মেয়ে, কারণ আমারও পছন্দ। তারপরে তো ওর সাথে আমার বিয়ের পরে একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আমি পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার্স করলাম। কিন্তু সেকেন্ড টাইম যখন জীবনে আরেক নতুন জীবনে প্রবেশ করলে তখন কখনো মনের মধ্যে একটুখানি ভয় সংশয় ছিল না যে আবার যদি এরকম ধরনের কিছু ঘটে? হ্যাঁ, ভয় তো ছিল যে আবার কি হবে, কিন্তু এখন ব্যাপারটা চলে এসেছে আমার মধ্যে যে অ্যাডজাস্টও করতে হবে, তার সাথে সাথে স্ট্রাগলটাও করতে হবে, আর পরিশ্রম না করলে কিছুই হবে না। ওভারওয়েট ছিলে, এখন তুমি 56 কিলোস, কিভাবে কমালে? আর হইলেই বা কি করে এত ওয়েট? জিমে ভর্তি হলাম। মিস্টার রাজবীর সিং ওই জিমের ওনার, ও আমার অ্যাকচুয়ালি ভাইয়ের মতো। ওর নির্দেশেই আমার ফিটনেস জার্নি শুরু। নিজের ওয়েট ওর ইশারাতেই যা যা বলতো, মানে খাওয়ায় অনেক কিছু, চোখ বন্ধ করে বিশ্বাস করে। হ্যাঁ, একদম বিশ্বাস করেছি। আর সব কিছু বাদ দিতে হয়েছিল। তারপরে ক্র্যাশ ডায়েট না, একদম বাদ দিতে হচ্ছিল। তারপরে দেওয়ার পর আমি আজকে হচ্ছি 56, আর তার সাথে ওই জিমেরই অ্যাজ আ ট্রেনার আমি জয়েন করেছি। মানে তুমি এখন এতটাই এক্সপার্ট হয়ে গেছো যে এখন ট্রেন করছো সবাইকে? ট্রেন করছি। তার সাথে আছে আমার বিজনেস, যেটা আমি সানগ্লাস নিয়ে শুরু করেছি। আচ্ছা, এফবি পেজে আর কি লাইভ। কি নাম দিয়েছো? ইনফিনিটি। আচ্ছা, রাখিস ফ্যাশন কালেকশন। হঠাৎ সানগ্লাস কেন? যখন রাস্তায় বেরাতাম দেখতাম প্রত্যেকজনের চোখে একটা করে সানগ্লাস, তো আমি ভাবতাম যে সানগ্লাসের চলটা তো ভীষণভাবে বেড়ে গেছে। তারপর সেই বিজনেস নিয়ে আমি প্রথম মাসে দিদি প্রায় আমার 300 পিস সানগ্লাস আমার এরিয়াতে এবং আমার অনলাইনে বিক্রি হয়। আজকে হাজবেন্ড এসছে রাখি? হ্যাঁ, এসছে। নমস্কার। তা বউকে কি আগে বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগছে? 90 সময় ও বহুত 90টা বেশি ভালো লাগতো। মানে তখন গোলু গোলু ছিল। খুব ভালো রাখি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ক্লাস 9-এর মোটামুটি মিডিল থেকেই মানে উক্তি বয়স হয় বিষয় বন্ধু বান্ধবের পরিচিতির মাধ্যম থেকেই একজনের সাথে পরিচয়, তো সেই থেকেই প্রেম। বাবা মা যখন অনেকভাবে খোঁজ নিয়েছিল বা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে আমি খোঁজ নিয়েছি এই ছেলেটা কিন্তু ভালো না, তুই এবার স্বাভাবিক বিষয়, ওটা তো তখন সবাই ভুল, সেই একমাত্র ঠিক। তো যাই হোক, তো সেই মানে ওই রাগ যে কেন রোজ খালি খারাপ বলবে ধুত, এই হিসেবে কোনো কারণবশত নিজেই এত সুন্দর একটা গুছিয়ে ভুল করেছিলাম, যেই ভুলের মাসুলটা ঠিক মানে আমি বিয়ের পরপরই আমি প্রেগনেন্সি টাইম, তো ক্লাস 10-এ পড়ো? ক্লাস 10-এর পরে, তো 11-এতে উঠবো। শ্বশুর বাড়িতে গেলে? হ্যাঁ, শ্বশুর বাড়িতেও গেছিলাম। হ্যাঁ, শ্বশুর বাড়িতেই উঠিয়েছিল। শ্বশুর শাশুড়ি ভালো ছিল? আমার শ্বশুর শাশুড়ি সত্যিই ভালো ছিল, আমার হাজব্যান্ড খারাপ ছিল। যখন মেয়ে হয়েছে শুনলো, ঠিক আছে, তারপর থেকেই সবার সব মোটিভগুলো চেঞ্জ হয়ে গেল, যে বাবা সেই মেয়ে বলে অ্যাকসেপ্ট করতে পারলো না। তারপরে তো আমার একটা সময় মনে হলো এখানে তো এরকমভাবে আমি কম্প্রোমাইজ
কম্প্রোমাইজ করে নেবো আমার লাইফের সাথে, আমি ভুল করেছি হয়তো আমি কম্প্রোমাইজ করবো, কিন্তু আমার মেয়ের লাইফটা তো ইন ফিউচারে এর থেকেও আরও খারাপের থেকেও খারাপতর হয়ে যাবে। তো এটা আমি হতে দিতে পারি না। তো কোনো কিছু না ভেবে বাবা মাকে শুধু ফোন করে বলেছিলাম যে তোমরা যদি রাখতে চাও তো আমি আসতে রাজি, আর যদি কিছু না মনে করে মানে রাখতে না পারো দেন আমি আমার মেয়েকে নিয়ে কোনো ব্যবস্থা করে নেব। এইটুখানি বলাতে বাবা বলেছে ঠিক আছে তুই থাক আমি নিয়ে আসছি। বাবার অবস্থা সেরকম ভালো ছিল না, তা আমি তখন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি আর কি। তা তখন আমি কি করলাম, ওই আমার পাড়ারই এক দিদির কাছ থেকে ওই শাড়ির কিছু স্টক করেছে, তাকে গিয়ে বললাম যে আমাদের একটু বাঁচাও তুমি। তখন বললো, সে বললো ঠিক আছে তুই কর, আমি তোকে শাড়ি দিচ্ছি। 11টা শাড়ি দিল আমাকে। 11টা শাড়ি দেওয়ার পরে আমি সেই শাড়িটা নিয়ে মোটামুটি পাড়ায় অনেকের কাছে গেলাম, কেউ নিল না। এই অল্প কিছু টাকা উপার্জন করে বাবার হাতে দিলাম। তা বাবা যাই হোক একটু পরিবার চলছে। এবার আস্তে আস্তে মোটামুটি স্টেবেলও হলো ব্যবসাটা। কিন্তু আমার স্বপ্ন বেশ ভালোই লাগছে, ব্যবসাও হচ্ছে, প্রিয় হচ্ছে। কিন্তু যখন আমি এখন বিয়ে পরীক্ষা দিলাম তখন বাবা বললো যে এবার তোমার বিয়ে করতে হবে। তা বিয়ে করতে হবে, এখন বাড়ির মানে পরিবারের ইচ্ছাতেই আমি একজনকে বিয়ে করি। প্রথম আমার মেয়ে হয় আর কি। প্রথম মেয়ে হওয়ার পরে আমার স্বামী বললেন আর ব্যবসা করা তোমার চলবে না। এটাই আমার জীবনের বিরাট একটা ভুল হলো। তারপরে যাই হোক 4 বছর পরে আবার একটা মেয়ে হলো। তার 2 মেয়েকে এবার পড়াশুনো ওদের সমস্ত কিছু করে হাউসওয়াইফ হয়ে গেল। এবার 2 মেয়ের বিয়ে দিলাম। হ্যাঁ, এবার 2 মেয়ের বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ডের হঠাৎ স্ট্রোক হলো। এবার স্ট্রোক হওয়াতে উনি একদম বিছনায় শয্যাশায়ী হয়ে গেলেন। এবার বিছনায় শয্যাশায়ী হওয়ার পরে আমি এখন কি করব। তারপরে আমি আবার সেই আমার পুরনো সেই দিদির কাছে গেলাম, দিদি আমার আবার এই অবস্থা। বলছে তুই এবার ঠিক আছে, আমি তোকে এবার 51টা শাড়ি দিচ্ছি, তুই কর, আমি এখনও তোর পিছনে আছি, তুই কর। তা আমি আবার ব্যবসাটা শুরু করলাম আর কি। তা শুরু করার পরে মোটামুটি চলছে। প্রথমে তখন তো করোনার সিজন আর কি, কি করব মানে কেউ মানে অফলাইনে তো হচ্ছে না, সবই অনলাইনে সামলে ব্যবসা। হ্যাঁ, তারপরে মেয়েরাও হেল্প করেছে আমার। মেয়েরা বলেছে মা এভাবে করো, ওরা সব দূরে দূরে থাকে, এভাবে করো ওভাবে করো। অনলাইনে ব্যবসাটা করলাম, কিছু বিক্রি হলো কিছু হলো না, যাই হোক একটু একটু করে বিক্রি হচ্ছে। দিদি আপনার ব্যবসার জন্য আমার অনেক শুভেচ্ছা। আপনি আরো একবার সব মানুষদের চোখ খুলে দিলেন যে কোনো বয়সে ব্যবসা শুরু করা যায় এবং কোনো ব্যবসাই ছোট নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুন্দর করে সাজানো, স্পেশালি তোমাদের রংটাও খুব সুন্দর। রংটা আমাদের নিজেদের করা। নিজেদের করা মানে দিদি আমি আর বোন দুজনে মিলে এই রংটা করেছি। মানে নিজে হাতে করেছি? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আগে কোথায় থাকতে? আগে আমরা বেহালায় থাকতাম। বেহালায় যেখানে থাকতাম মানে একটা ভাড়া বাড়িতে থাকতাম আমরা 3 জনে, মানে দীর্ঘ 27 বছর আমরা ওখানে ছিলাম ছোটবেলা থেকে। একটা ঘরের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা সমস্ত কিছু ওই একটাই ঘরে ছিল ছোটবেলা থেকে। এবং সেখানে মানে ওই সারাতে যে লাইট জ্বেলে পড়ছি ওর মধ্যেই বাবা মাও ঘুমাতো ওই লাইটের মধ্যে, কখনো সমস্যা হয়নি। মানে ওই যে একটা ঘর ছিল তার মধ্যেই রান্না বান্না হতো, তার মধ্যেই তোমরা রান্নাঘরটা আলাদা ছিল, ছোট পাশেই রান্নাঘর ছিল, টালির রান্নাঘর ছিল। মানে মা ধরো রান্না করছে এরকম হয়েছে, ওপরে রান্নাঘরের ওপরে নারকেল গাছ এরকম থাকতো, কখনো নারকেল টালির হাত থেকে ভেঙে পড়েছে, এরকমও হয়েছে। এইভাবেই চলতো দিন। বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো। তারপরে 2013 সাল যখন আমার বাবা মারা গেলেন তখন আমরা স্টুডেন্ট। তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কি করে তখন সংসার চলবে এরকম একটা টেনশন। তার আগে তো কোনোদিন অত চিন্তা করতে হয়নি কখনো। আমরা ভাবলাম কি করে এবার করবো, কারণ আমি কলেজে পড়ি তখন, ম্যাথস অনার্সে, আমার বোনও তখন সবে কলেজে উঠেছে। তারপরে ভাবলাম কিছু তো করে দাঁড়াতে হবে, মানে সংসার দাঁড় করাতে, যেহেতু আমি বড়। তারপরে আমরা ভাবলাম তার টিউশন করা যেতে পারে, টিউশন, কারণ আমার বোনের পড়াশোনাটাও কমপ্লিট করাতে হবে। সারাদিন এরকম টিউশন করতাম, কলেজ যেতাম, তারপর এসে আবার টিউশন করাতাম, এই করতাম। বাবার শরীর একটু অসুস্থ থাকতো, শ্বাসকষ্ট সমস্যা হতো,
বাবা তাই ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছিলেন। রিটায়ারমেন্টের পরে বাবা একটা মশলাপাতি বিজনেস শুরু করেছিলেন, সেই সময় অনেকটা ইনভেস্টমেন্ট করেছিলেন। তারপরেই বাবা মারা যায় এবং সেই মশলাপাতি সমস্ত ঘরে ছিল সেই মোমেন্টে। এবং কি করা হবে তখন আমরা তো জানি না কোথায় কি করতে হবে, সমস্ত ওই মশলাপাতি মা তারপরে কি করলো, ওইখানে ওই মশলাপাতি সমস্ত প্যাকেট করে দোকানে দিয়ে আসা। আচ্ছা, আমরাও হেল্প করতাম মাকে প্যাকেটগুলো করে দেওয়া। কখন আমি সাইকেলে করে আমি বোন নিয়ে যেতাম, মাও সাথে যেত দোকানে দিতে। এই করে আমি পাশে একটি প্রাইভেট স্কুলে খুব স্বল্প মাইনে সেখানে সবে শুরু করলাম, সাথে টিউশন করতাম। এই করতে করতে তার এক সময় এবার 2017 সালে আমি স্কুলে চাকরি পাই, প্রাইমারি স্কুলে সরকারি চাকরি পেলাম। তারপর থেকে একটু সুখের মুহূর্ত দেখলাম এরকম। তখন ভাবলাম বোনকেও কিছু পায়ে দাঁড় করা, তবে শুধু তো পড়াশোনা করলে হবে না, তারপর বোনকেও টিচার্স ট্রেনিং করালাম। তারপরে আস্তে আস্তে আমার বোনও তার কিছুদিন পরে সরকারি চাকরি পেয়ে গেল, পড়াশোনা কমপ্লিট। হ্যাঁ, আর আমিও তারপর আর একটা সরকারি চাকরি জয়েন করলাম। আমার স্কুলের চাকরি আমি 2 বছর কন্টিনিউ করলাম, তার সাথে সাথে তারপরে আবার আমি এখন চাকরি করি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, সেইখানে হ্যাঁ আবার চাকরি পেয়ে গেলাম, দুজনেই চাকরি পেলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে এই একটা ওই ঘরে তো আর থাকা যায় না, তারপরে আমরা নতুন আর একটা জায়গায় ভাড়া বাড়ি, অন্য একটা জায়গায় ফ্ল্যাটে ভাড়া, একটু বড় যেখানে, সেখানে ভাড়া এলাম। তারপরে আমরা এই 1 বছর হলো নিজেদের মধ্যে এই বাড়িটা করে মাকে উপহার দিয়েছি, এই বাড়িটা। হ্যাঁ, বাবা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার যা বয়স হয়েছে বুঝতে পারছেন তো, মানে আর্থারাইটিসের ব্যথা, তারপর হাই প্রেশার, সুগার, সবটা মিলিয়ে না আমি এখন আর এই দৌড়ঝাঁপটা দিতে পারি না। কিন্তু এই বয়সেও আমার মস্তিষ্ক খুব সচল আর প্রখর অন্তর্ভেদী দৃষ্টি। বুঝলেন মিসেস সেন? আপনি কি জানতে চান বলুন তো? তেমন কিছুই না, শুনুন আমি আপনার কাছে নামগুলো বলছি: মনোজ, বিল্লা, জীবন আর রহমান। এই নামগুলো আপনি শুনেছেন? চেনেন এদের? না, আমি ওদের চিনি না, কোশমিন কালেও ওদের নাম শুনিনি। তাই নাকি? কিন্তু এদের 4 জনের ফোনেই আপনার নাম্বার পাওয়া গেছে, জানেন? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কি বলতে চান? এদের 4 জনের মোবাইলে আপনার নাম্বারটা পাওয়া গেছে, জানেন? আর এই 4 জনের মধ্যে একটা মিল আছে, বুঝলেন? 4 জন ইঙ্গুলি খেয়েছে, তার মধ্যে 3 জন মৃত, স্পট ডেড। 1 জন বেঁচে আছেন, তার নাম রহমান। এই 4 জনকে যা দেখলাম এরা ক্রিমিনাল হলেও বাউন্সারের কাজ করেছে, বডিগার্ডের কাজ করতো, তাই না? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝতে পারছেন, বুঝতে পারছেন, আপনি সব বুঝতে পারছেন। আপনি না অত্যন্ত ধুরন্ধর মহিলা, এখানে আপনি পুরো ব্যাপারটা এই যাওয়ার চেষ্টা করছেন, তাই না? দেখুন, আপনার বয়স হয়েছে, জাস্ট বয়সের জন্যই কিন্তু আপনাকে আমি রেসপেক্ট করছি। তাই হবে নাকি পাঞ্জা? আমি বৃদ্ধার সাথে পাঞ্জা লড়ি না। আরে ট্রাই তো করুন, তখন থেকে বৃদ্ধা বৃদ্ধা বলছেন, একবার দেখবেন নাকি বুড়ো হাড়ের ভেলকি। আপনি আমার সাথে পাঞ্জা লড়বেন? হ্যাঁ, আসুন। ওকে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 4 জন বাউন্সারকে দিয়ে একটা মহিলাকে আপনি বাইরে পাঠান, ওই মহিলাটিকে তার বাড়িতে পৌঁছানোর জন্য। তার মাঝখান থেকে প্রত্যেকটা গাড়ি এসে ওই 4 জন বাউন্সারকে গুলি করে দিল। 3 জন মারা গেল, স্পট ডেড। 1 জন বেঁচে থাকলো, ওই রহমত। এখন যদি আমরা ধরে নিই ওই যে মহিলা যাকে ওরা বাড়ি পৌঁছে দিচ্ছিল, সে মহিলার নাম বৈদেহী মুখার্জি, তাহলে কেমন হয়? এই মিস সার্কেল, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি কি শুরু করেছেন বলুন তো? এখানে নাটক শুরু করেছেন আপনি? সাধু বাবু, উনি এরকম চিৎকার চেঁচামেচি করবেন নাকি? হ্যাঁ, আমার কিন্তু বয়স হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু বয়স হচ্ছে। আমি কিন্তু কানে হিয়ারিং এড করি না। এই বয়সে কিন্তু আমি এত চিৎকার চেঁচামেচি নিতে পারবো না, ঠিক আছে? চিৎকার করবেন না। মিসেস বৈদেহী মুখার্জি আপনার কাছে ছিল? না, ছিল না। আমার তো মনে হয় ছিল। না, উনি ছিল না। আপনি প্রমাণ করে দেখান। প্রমাণ তো হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আর প্রমাণ হয়ে যাওয়ার পর মিসেস সেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আর এই বৈদেহী মুখার্জি উনিও বিপদে পড়ে যাবেন, বুঝলেন? যাই হোক, আমি এখন চলি, বুঝলেন? আপনাকে হিন্ট দিয়ে গেলাম, মানে সূত্র দিয়ে গেলাম। আমি জানি আপনার সারা ঘুমাবে না। দরকার পড়লে একটা ডাক্তারকে ফোন করে যদি একটা ঘুমের ওষুধ খেয়ে নেন, ঠিক আছে? আমি মিস্টার বটমবেল, will you please help me? Sure. Thank you. হ্যাঁ, আর্থারাইটিসের পেন। যাই হোক, মিস্টার বটমবেল, বলুন। আমি যা বললাম, বৈদেহী মুখার্জিকে ইন্টারোগেট করলে সত্যিটা বেরিয়ে আসবে, বুঝলেন? চলি মিস্টার। আর একটা প্রশ্ন করবো আপনাকে, মানে এই যে চালটা চাললেন, তার উপর ট্রাম্পটা কে দিল বলুন তো? মানে এই যে বৈদেহী মুখার্জি, যে খেলাটা আপনি খেলছিলেন, বৈদেহী মুখার্জি উপর মঞ্চের সাথে দেখা করতে গেলেন, তবে সেখান থেকে উধাও হয়ে গেলেন। ওখান থেকে বেরিয়ে উনি নিজেকে কিডন্যাপ করালেন, তারপর আপনার কাস্টডিতে চলে গেলেন। আপনি সব কি গল্প বলছেন? গল্প নয় মিস্টার সেন, এটাই বাস্তব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো ড্যাড? কি বললো? এইটুকু বুঝলাম যে ওরা রাজি হবে না। আর সে সঙ্গে এটাও বুঝলাম যে বসন্ত কোথায় আছে। বসন্ত আসলে টিএস কলোনির ভেতরেই কোথাও আছে, আর সেই সঙ্গে আছে ওই ভিডিও ফুটেজটা। তাহলে তো সেটা আমার হাতেই আসতে হয়, মোটা দাম পাওয়া যাবে। ওই দুটো জিনিস ইম্পর্টেন্ট। যেভাবেই হোক ও দুটো উদ্ধার করতে হবে। উদ্ধার হয়েও যাবে। সমস্ত ঠ্যাঙারে বাহিনী, সমস্ত পুলিশ যা যা আছে সব লাগিয়ে দাও। ওই এভিডেন্স আমি যোগমায়ের হাত থেকে যেভাবে হোক ছিনিয়ে নেব, যেভাবেই
হোক ছিনিয়ে নেব, যেভাবেই হোক। মেজদা, যোগমায়া ওর কলোনি থেকে সোজা চ্যাটার্জি গ্রুপের এই বড় ফ্যামিলিতে ঢুকে পড়েছে। হ্যাঁ মেজদা, হ্যাঁ সাবধান। আমার তো মনে হয় শেষমেশ এই যোগমায়া বলে মেয়েটাই না গেমটা জিতে বেরিয়ে যায়। স্পর্ধার ঘুড়ি ইচ্ছে করে তোর মতো। হ্যালো, কি খবর? বাকি টাকা রেডি? হ্যাঁ হ্যাঁ, টাকা রেডি, টাকা রেডি। টাকা নিয়ে তুমি কিছু ভেবো না, আমাকে বলো অপারেশনের কত? সব হয়ে যাবে। সবাইকে মোটামুটি প্রসাদ খাইয়ে দিয়েছি। ভাঙকে সব আউট হয়ে যাবে, কারোর জ্ঞান থাকবে না। আর তার মধ্যে আমি তুলে নেব মহামায়াকে। কি এটা? খেয়ে দেখ না। আরে না না, আমি এসব খাই না। খেয়ে দেখ না, শরবত, মালাই শরবত। সত্যি তো? একদম খেয়ে দেখ। খেয়ে নিয়েছে ভাঙ, এর মধ্যে যা মেশানো আছে ও নেশায় আউট হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে। আর তারপরে শুরু হবে অ্যাকশন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুভ দোল পূর্ণিমা। শুভ দোল পূর্ণিমা। প্রথম রং আপনাকে দিলাম, আপনার জীবন রঙিন হয়ে উঠুক। খুব সুন্দর লাগছে আপনাকে। আবির মনে হয় আপনাকে মানায়। ফাগুন মনে হয় আপনার জন্য অপেক্ষা করে। কাকে রং মাখাচ্ছে রেহান?
এই মেয়েটা কি যার সাথে প্রেম করে, যার সাথে ওর ভালোবাসা আছে, যাকে ও ভালোবাসে? কণ্ঠস্বর এই মেয়েটার কণ্ঠস্বর সেদিন শুনলাম। তুমি কাকে রং মাখালে তুমি? হ্যাঁ, কে মেয়েটা? নাম কি ওর? কোথায় থাকি? উত্তর দাও রেহান। কাকে রং মাখালে তুমি? উত্তর দাও তুমি আমাকে। রেহান, আমি এত দূর থেকে এসেছি আবির খেলবো, শুধু তোমার সঙ্গে আবির খেলবো বলে আমি এত দূর থেকে এসেছি রেহান। আমি চেয়েছিলাম তুমি প্রথম আমাকে রং মাখাবে, আমি প্রথম তোমাকে রং মাখাবো। আমাদের সামনে বিয়ে রেহান, আমাদের বিয়ে হচ্ছে, আমরা পরস্পরকে বিয়ে করতে চলেছি। উত্তর দাও, উত্তর দাও রেহান। অ্যানসার মি, অ্যানসার মি। রেমা, অধিকার তখনই দেখাবে যখন অধিকার প্রকাশ করার সময় আসবে। আমি তোমাকে ভালোবাসি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কথাগুলো বলবার জন্য বলছি না, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আমি বলতে চাইছি, যত আমার এই শরীরটা এইভাবে ক্ষয়ে যাচ্ছে না, তত আমি বুঝতে পারছি যে এই পৃথিবীটা কত সুন্দর। এই যে ঋতু, কত সুন্দর এই ঋতু, আর আমার চোখে দেখা হবে না। এই যে রঙের উৎসব হয়ে গেল, এই উৎসব তো আবার আসবে, সব আগের মতোই থেকে যাবে। শুধু আমি থাকবো না। আরেকটা জিনিস আমার খুব মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সেই সংসারটা আমার হতে পারত। শুধু আমার নিজের জন্যই সেটা হলো না। মাথাটা একটু তোলো। তুমি সত্যি সত্যি আমাকে প্রণাম করবে শিমুল? দেখো, করবো বলে তো কোনো ব্যাপার না। বড়দেরকে রং দিলে প্রণাম করতে হয়। দেখলে তো মাকেও প্রণাম করলাম, তখন থেকে মনটা কেমন খচখচ করছিল। তুমি তো আমার থেকে বয়সে বড়, তাই মনে হলো যে তোমাকেও প্রণাম করি। তুমি কেন মাথা নত করবে আমার কাছে? কি করে ভুলি বলো তো? এই খারাপ লোকটাই একদিন আমার স্বামী ছিল, তার সাথে একদিন আমি সংসার করতে চেয়েছিলাম। কি হলো? কাঁদছো কেন? এই চোখের জল ফেলার আর কোনো মানে হয় না। যে সময়টা জীবন থেকে চলে যায় না, সেটা আর কখনো ফিরে আসে না। ঠিকই বলেছো তুমি শিমুল। এখন এই চোখের জল ফেলাটার সত্যিই কোনো মানে নেই। মাথাটা তোলো, প্রণাম করব। আস্তে 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 উঠো, সোজা করো মাথাটা, আস্তে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক সময় কিন্তু নিয়মের বাইরেও অনেক কিছু হয়। প্লিজ শিমুল, আমি সান্ত্বনাটা চাই না গো, একেবারেই চাই না। আমি চাই যেটা সত্যি সেটাই তুমি আমাকে বলো। শতদ্রু ভালো আছে? হঠাৎ? আগেও জিজ্ঞেস করেছি অনেকবারই, কিন্তু সেই জিজ্ঞেস করাটার মধ্যে হিংসে ছিল। এখন আর কোনো হিংসে নেই গো, এখন সত্যি জানার জন্যই জানতে চাইছি। আছে হয়তো। দেখো শিমুল, তুমি এই বাড়ির কথা ভাবতে গিয়ে শতদ্রুকে অবহেলা করো না। আসলে আমি ওকে যতটুকু চিনেছি, বুঝেছি, ও না খুব অভিমানী ছেলে। ওকে অ্যাটেনশন ঠিক মতো না দিলে ও খুব কষ্ট হয়। আমাদের বাড়ির কথা বেশি করে ভাবতে গিয়ে তুমি আবার ওর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং করো না প্লিজ। এই পৃথিবীতে ওর মতো করে তোমাকে কেউই ভালোবাসবে না। তোমার কি আর অন্য কোনো কথা বলার আছে? আমি জানি শতদ্রুর কথা আমার মুখে শুনলে তোমার খারাপ লাগে, তবু আমি বলছি, এই কথাটা উঠলো তাই। শতদ্রু ফিরে গেছে। ফিরে গেছে মানে? ফিরে গেছে মানে ফিরে গেছে। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, ও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কি বলছো তুমি এসব কথা? তার মানে তুমি এই বাড়িতে আসো সেই জন্য ও কি রাগ করেছে? স্বাভাবিক, ও তো রাগ করাটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি। ওর জায়গায় আমি থাকলে যে কি করতাম। ট্রাস্ট একটা অন্য জিনিস। কোনো কিছুর কারণেই ট্রাস্ট নষ্ট হওয়া উচিত নয়। আর একবার যদি ট্রাস্টটা নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। এত বড় কথা বলো না শিমুল। তোমাদের ভালোবাসাটা একটা অন্য রকমের ভালোবাসা। আমি এখানে আমার ভালোবাসার কথা আলোচনা করতে আসিনি। এত বটেই। শিমুল, তুমি কিছু বললে না তো ওই ব্যাপারটা? কি ব্যাপারে? ওই চাকরিটা তুমি কিছু ভেবেছো? ভেবেছি। ভেবেছো? কই তুমি আমাকে কিছু বলোনি তো। ও, বুঝতে পেরেছি। তার মানে তুমি চাকরিটা করবে না, তাই তো? না। তাহলে? করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যেটা বুঝলাম, যে কোনো শাক সবজি তরি তরকারি না একটু তরিজুত করে রান্না করে স্যারকে খাইয়ে দিতে হবে, তাহলে স্যার বুঝতেও পারবেন না কি খাচ্ছেন, গপ গপ করে খেয়েও নেবেন। ওরে বাবা, কি এত কাণ্ড কে করবে বলো তো? কে আবার করবে? এই শ্যামলি করবে, আর কে করবে? শোনো ঠাম্মি, আমি তো রান্নাঘরে ঢুকতে পারবো না, আমি হোটেলে গিয়ে স্যারের জন্য রান্না করে পাঠিয়ে দেবো, তুমি পাশে বসে দায়িত্ব নিয়ে স্যারকে খাইয়ে দেবে, ঠিক আছে? দেখো, এখন যদি শাক সবজি তরি তরকারি না খায়, স্যারের তো শরীর ঠিক হবে না, তুমি শুধু দায়িত্ব নিয়ে খাইয়ে দেবে, পারবে তো? হ্যাঁ, আপাতত খাইয়ে দেবো, কিন্তু বেশি দিন আমি পারবো না। নিজের জিনিসের দায়িত্ব তোমাকেই নিতে হবে, নিজেকে। একদম। আমার যদি সেই অধিকার থাকতো আমি তো তোমায় বলতাম ঠাম্মি, কিন্তু আমার তো সেই অধিকার নেই ঠাম্মি, আমি তো স্যারের জন্য কিছু করতেই পারবো না, তাই আমি তোমায় দায়িত্ব দিলাম, আমি রান্না করে পাঠাবো, তুমি খাইয়ে দিও, কেমন?
আমি এখন আসি, আমি পাঠিয়ে দেবো ঠিক সময় খাবার। যাও, দুগ্গা 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 দুগ্গা। দাঁড়াও। অনেকে ডাক্তার শাকসবজি খেতে বলেছেন। এমনিতে অনেক শাকসবজি খায় না, আজ খেয়েছে, মনে হয় ভালো লেগেছে। রেসিপিটা যদি জানতে পারতাম তাহলে সেভাবে অনেকে রান্না করে খাওয়ানো যেত। রান্না করতে শুধু রেসিপি লাগে না, লাগে হাতের গুণ। আর কি লাগে জানো? কাকিমা, পিসিমা, ঠাকুমা, দিদিমা এদের বহু বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা গুপ্তবিদ্যা। হ্যাঁ, এক একটা রান্না এক একজনের হাতে ভালো খোলে, সেটা শ্যামলী পারে। সেটাও তোমাদের সবাইকে এমনি এমনি বলে দেবে? এটা ওর গুপ্তবিদ্যা, মন্ত্রগুপ্তি। ঠাম্মি থাক না, আমি বলি। চুপ! বড়রা যখন কথা বলে তখন একটাও কথা বলবে না, বলে দিয়েছি না আগে। তাহলে এই মহার্ঘ মন্ত্রগুপ্তি পেতে গেলে কি করতে হবে আমায়? কিচ্ছু না, ওকে হেসেলে ঢুকতে দিতে হবে না। কাজের লোকের পরিচয় না, এই বাড়ির বউয়ের পরিচয়। ও রান্না করবে, অনেকে শুধু নয়, ও বাড়ির সকলকে রান্না করে খাওয়াবে। অসম্ভব। শ্যামলী, তুমি দোকানে যাও, ওখানে তুমি কদর পাবে। যে বাড়িতে ছেলের স্বাস্থ্যের চেয়েও ইগোটা বড় হয়ে যায় না, সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। দাঁড়িয়ে আছো কেন? বলছি তো যাও। আজ দুপুরে অনির পাতে যেন অন্তত 3 রকমের সবজি থাকে। এটা আপনি ঠিক করলেন না কাকিমা। একজন মাকে আপনি ব্ল্যাকমেল করলেন তার সন্তানকে বাজি রেখে। একদম ঠিক করলেন না। ভাগ্যিস ওই গড়িয়াহাট আর হাতিবাগানে ছোটবেলা থেকে ওই দরদস্তুর করে জামা কাপড় কিনতে শিখেছিলাম। কিরম দিলাম বলো? বাবা রে বাবা, এতদিনে হেসেলে ঘরের লক্ষ্মী ঢুকলো, মা লক্ষ্মী এলেন সংসারে। জোড়াবাড়ি রান্নাঘর, আমার রান্নাঘর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা বাবা, কি গন্ধ বেরিয়েছে গো! তা কি হচ্ছেটা কি আজ বাড়িতে? আজকে শ্যামলী রান্না করছে। শ্যামলী রান্না করছে? বৌমা? বৌমা বলেছে শ্যামলীকে রান্না করতে। আরে ওই অনেকে সবজি খাওয়াতে হবে না, তা শ্যামলীর হাতের বরবটি একেবারে অনেক চেটেপুটে খেয়েছে। চেটেপুটে খেয়েছে বরবটি? ওরে বাবা, এ তো অসাধ্য সাধন হয়েছে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার হবে পেঁপের ঘন্ট। সোনালি, তুমি একটু বড়ি নিয়ে এসো তো। এই মা, বড়িগুলো কি হালকা হালকা, এগুলো ঠিক জুতের না, দেখেই মনে হচ্ছে বাজার থেকে আনা না? হ্যাঁ, শহরের মানুষরা বাজার থেকে কিনেই বড়ি খায় গো। সে তো বুঝলাম, কিন্তু এই বড়ি তো রান্নায় দিলে ভালো স্বাদ হবে না, পেঁপের ঘন্টের স্বাদই হবে না। কিন্তু এখন তো নিজে যে বড়ি দেবো সেটাও সম্ভব নয়। এই বড়ি দিয়ে রান্না করতে হবে আজকে। তবে হ্যাঁ, আজই কিন্তু আমি নিজে বড়ি দেবো, আর কাল সেই বড়ি দিয়ে রান্না করা হবে। সোনালি, তুমি একটা কাজ করো, আলাদা আলাদা পাত্রে না ডালগুলো ভিজিয়ে ফেলো। মটর ডাল, মুসুরির ডাল আর বিউলির ডাল। কেমন? কোথায় যাচ্ছেন? এই বড়িগুলো এখানে এইভাবে পড়ে থাকলে কাকে ঠকরাবে না? হ্যাঁ, তো আমি কি করব? পাহারা দেবেন। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছে, সবাই বড়ি দিয়েছে, আপনি শুধু কোনো কাজ করেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনেছেন। শুধু শুধু গান শুনলে তো হবে না, কাজ করতে হবে। এখানে চুপ করে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আরে আমি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? ধরুন, ছাতাটা ধরুন, ধরুন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ি পাহারা দেবেন, একটা বড়িও যেন কাকে না ঠকরায়। কেমন? কি আমি এখন এই গরমের মধ্যে ছাদে দাঁড়িয়ে এই সমস্ত করবো? আমি সব কিছু করতে পারবো না, অনেক কাজ আছে আমার। কি কাজ আছে আপনার? হ্যাঁ, বাড়িতে সবাই একটু ভালোভাবে তৃপ্তি করে খাবে, আপনার কোনো দায়িত্ব নেই? এখানে চুপ করে দাঁড়াবেন, বড়ি পাহারা দেবেন। প্রত্যেকটা বড়ি কিন্তু আমার গোনা আছে, যদি একটা বড়িও কম পড়েছে না, রান্না করতে গেলাম। দাদা ভাই, তুই পেঁপে খেয়ে নিলি?
আমি কি দেখছি? মা আমাকে চিমটি কাটো। পেঁপে কেন খাবো? পেঁপে কেন খাবো আমি? পেঁপে খেলাম? আরে সবুজ সবুজ যেটা খেলাম ওটা কি? শিম। শিম হতেই পারে। আর এই যে এই মাটনটা খেলাম সেটা? মাটন না, এঁচড় খেলি, এঁচড়। হতেই পারে না, আমি এঁচড়। আজ সবকিছু কে রেঁধেছে জানো? শ্যামলী। পাককে কিরম বলে বলে ঘাস খাইয়ে দিল দেখলে? শ্যামলী রেলে বাজছে। দাদু ভাই, রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? আমি অ্যাডমিট করছি, শ্যামলী খুবই ভালো একজন কুক। স্যার সবার সামনে আমার রান্নার প্রশংসা করলেন। আমার এই পোড়া জীবন তো সার্থক হয়ে গেল মহেশ্বর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুচরো হবে না দাদা, অনলাইন করে দিন। আচ্ছা ঠিক আছে। যোগ্য দাদা, লোক দুটোর বয়ান যে মিলছে না সেটা তো বুঝতেই পারছি, কিন্তু প্রমাণ যে কি করে করব? ₹20 received. এ নাও বন্যা, জলটা খাও। সৃজন, পেয়ে গেছি আমি। বন্যা! খুব চেষ্টা পেয়েছে না? তোর চেষ্টা এখনই মিটে দিচ্ছে। কি হয়েছে? আর সময় নষ্ট করা যাবে না, আমি ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি এই কেসে। প্লিজ মিলর্ড, আমি আর কিছুক্ষণ সময় চাইছি। সরি, অ্যাপিল নট গ্রান্টেড। অমিতেশ দত্ত ভার্সেস স্টেট কেসে সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত অমিতেশ দত্তকে ক্ষমা করবেন ধর্মাবতার। আমার প্রমাণ জোগাড় করতে একটু সময় লেগে গেল। এই তো পর্ণা দিয়ে এসে গেছে ধর্মাবতার। কি প্রমাণ পেয়েছেন দেখি? ধর্মাবতার, প্রমাণ আমি দেখাবো, কিন্তু তার আগে আপনার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? কি? দাদা দেখুন দেখুন কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। জজের ফোন নম্বর চাইছে, মানে কোনো প্রমাণও পাইনি, আসলে কোনো প্রমাণ পাইনি, খালি বড় বড় বুকনি। বাবুর বাবাটা। মেজো বউ, ধ্যাসটা মোটা বন্ধ করো, একটু চুপ করো। দেখো আপনি শুনুনি না পর্ণা কি বলে। আমি আপনাকে একটা ম্যাজিক দেখাতে চাই ধর্মাবতার। আপনি কি কোর্টে দাঁড়িয়ে মস্করা করছেন? আমরা কিন্তু না, প্রমাণ দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার, প্লিজ আপনার নাম্বারটা একটু আমাকে দিন। দরকার পড়লে এই কোর্টরুম থেকে বেরোনোর আগে পুলিশ আমাদের প্রত্যেকের ফোন চেক করে নেবে। কেউ আপনার ফোন নাম্বার সেভ করবে না। 916। কি করতে চাইছে পর্ণা? এটাই আমার ফোন নাম্বার, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের ম্যাজিক? কি ম্যাজিক? আপনি সেটা এক্ষুনি বুঝতে পারবেন। 1 2 3। সৃজন দত্ত, 1.5 লাখ টাকা। রুচিরা দত্ত, 50,000। অখিলেশ দত্ত, 50,000। কি হচ্ছে কি এসব? এটা কি প্রহসন চলছে নাকি? না, এখানে কি চলছে সেটা ধর্মাবতার একটু পরেই বুঝতে পারবেন। ঠিক এই মুহূর্তে আপনার ফোনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অনেকগুলো করে টাকা ঢুকেছে, তাই না মিলন? হ্যাঁ, সেটাই তো দেখছি। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকলো আমার অ্যাকাউন্টে, আর ওনারা যা যা নাম বললেন সেই নামেই। ওরা প্রত্যেকে আমার পরিবারের লোক। এবার শেষবারের মতন আমি আপনাকে পাঠাচ্ছি। পর্ণা দত্ত, 50,000 টাকা। তাহলে ধর্মাবতার, সব মিলিয়ে আপনার অ্যাকাউন্টে এখন 3 লক্ষ টাকা ঢুকেছে, তাই তো? হ্যাঁ। তাহলে ধর্মাবতার, আমার শ্বশুর মশাই মানে অমিতেশ দত্তকে যেই অভিযোগে অপরাধী বানিয়ে আজকে আদালতে এনে দাঁড় করানো হয়েছে, সেই একই অভিযোগে তো আপনিও দোষী, তাই না? জিও পর্ণাদি, জিও। আমি তো কারোর অ্যাকাউন্ট হ্যাক করিনি। আমি তো এখানে আপনাদের সকলের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, অথচ আপনার অ্যাকাউন্টে কিন্তু এতগুলো টাকা ঢুকে গেল। ঠিক এইভাবেই আমার শ্বশুর মশাইকে মানে অমিতেশ দত্তকে ফাঁসানো হয়েছে ধর্মাবতার। আমাদের এটা হতে পারে না। যাদের অ্যাকাউন্ট থেকে অমিতেশ দত্তের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কাছে এত টাকা নেই। তারা সবাই ক্ষমা করবেন ধর্মাবতার, একটা কথা আমাকে এখানে বলতেই হচ্ছে। যারা টাকা পাঠিয়েছে মানে অনুরাগ সেন, শুভদীপ সরকেল, বিদেহী রাউত আর তন্ময় রায়, তারা কিন্তু কেউই দিনমজুর বা দরিদ্র নয়। এরা প্রত্যেকেই আমাদের সমাজের খুব উচ্চ শ্রেণীর ব্যবসাদার। আর শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে রাঘব বুচাইতের ঘনিষ্ঠ। এ হচ্ছে সেই রাঘব বুচাইত যার নিজের হাতে ঘা লাগলে সে কাউকে ছেড়ে কথা বলে না। সে যে শুধুমাত্র আমার শ্বশুর মশাইকে শাসিয়েছে তার কথা শোনেনি বলে এমনটা কিন্তু নয় ধর্মাবতার। একটু আগে আমাদের ওপরে নিজের পোষা গুন্ডাদেরকে দিয়ে আক্রমণও করিয়েছে। বাবু, পর্ণা এসব কি বলছে? হ্যাঁ মা, পর্ণা নিজের জীবন বাজি রেখে বাবার জন্য লড়াই করেছে। মিলট, কিন্তু উনি আর কোনো কিন্তুর জায়গা রাখেননি উকিল বাবু। আপনি প্লিজ বুঝে পড়ুন। সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত নির্দোষ অমিতেশ দত্তকে সসম্মানে মুক্তি দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাঝখান থেকে আজ একটা বাজে ঘটনা ঘটে গেল। শালিনী কোথায়? ওর মাথায় পচা ডিম ফাটার পর থেকে তোকে আর দেখতেও পাইনি। একবার গিয়ে দেখবো আশপাশটা। আমি কোথায়? এই তো। নমস্কার ম্যাডাম, আমি রোহিত স্যার। আপনি রোহিত রায়চৌধুরীর রুমে রয়েছেন রাইট নাও। কিছু লাগবে আপনার? চা, কফি, ফ্রুট জুস, এনিথিং? আমি তো দোল খেলছিলাম, তারপর স্নান করলাম, রং উঠছিল না, তারপর
কি কি সব হলো? যাক, কিছু কিছু কথা মনে আছে তাহলে। তুমি সবচেয়ে বড় গন্ডগোলটা করেছো শালিনীর সাথে। ওর ব্যাপারে কি কি বলেছো সেগুলো আর আমি এখন বলবো না। তুমি অবশ্য আমাকে বলেছো, কিন্তু তুমি তমালদের বানানো ওই স্পেশাল শরবত খেয়েও সুস্থ স্বাভাবিক ছিলে? আমার তো মনে হয় না। তার মানে আর যাই হয়ে যাক, স্বাভাবিক থাকলে তুমি কখনোই শালিনীর মাথায় পচা ডিম ছুঁড়ে মারতে পারতে না, তাই না? স্যার, তমাল দাদারা এখনো ফেরেনি না? ওই তো মানে একটা অনুষ্ঠান আছে না, বাড়ির সবাই কোথায় গেল স্যার? অনেক আয়োজন করতে হবে তো, সেগুলো হবে না? তমাল দাদা। ফুলকি, দেখো ফুলকি, আজ দোল, অনেক রকম ফাজলামি করেছো তুমি, আমি সেগুলো নিয়ে কিচ্ছু বলছি না। তবে একটা কথা বলবো, সুযোগ বুঝে শালিনীকে একবার সরি বলে দিও। ফুলকি, তুমি শালিনীর ব্যাপারে যে যে কথাগুলো বলছো সেগুলো হয়তো ঠিক নয়। না, তোমার উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু তুমি যা যা বুঝছো সেগুলো সবই ভুল। আই মিন, শালিনী কোনোভাবেই জালিয়াত বা জোচ্চোর হতে পারে না। ওকে, যাও, গিয়ে চোখে মুখে জল দাও, ফ্রেশ হও। আর তোমার তমাল পিয়াল সব সুস্থ অবস্থায় ফিরেছে কিনা দেখি একবার। অমনি শাকচুন্নি ম্যাডাম ভালো হয়ে গেল না? মা কালী, আমি স্যারকে কি করে বোঝাবো? স্যার তো চোখে পট্টি পড়ে চলে, দেখেও দেখতে পারে না। যদিও আমিও মাঝখানে শাকচুন্নি ম্যাডামের নাটকগুলোকে বিশ্বাস করে বসেছিলাম, কিন্তু জিয়া ব্যানার্জির কেস আমার চোখ খুলে দিয়েছে। এবার স্যারের চোখও খোলাতে হবে। এটাই হলো ফুলকি দাসের একমাত্র লক্ষ্য। মানুষজনকে বড্ড বেশি বিশ্বাস করে স্যার, যেমন শালিনী ম্যাডামকে বিশ্বাস করে তেমনই জামাইবাবুকে। কিন্তু ফুলকি দাস দুজনকে বিশ্বাস করে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকাল থেকে তো তুমি কিছুই খাওনি, আমি তোমার খাবারটা নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। আর খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে নিও, কেমন? আমরা বেরোবো, বাড়িতে যাবো। আসছি। তুমি খাও, আমি কফিটা নিয়ে আসছি, কেমন? খেতে থাকো। ফুলকি দাসকে রং দেওয়া তো সহজ নয়। মা, তোমাকে তো পুরো ভূতের মতো লাগছে গো। আরে দেখ দেখ রুদ্রকে কেমন লাগছে। কি গো, খাও। তো আজ অনেক দিন পরে দেখলাম তোমার মুখটা এত ভালো রয়েছে, খুব ভালো লাগলো জানো তো। আজ এতদিন পর ভাই আর তুমি একসাথে ঢোল বাজালে। উফ বাবা, এই ফুলকিটা না ভাইটাকে একেবারে বদলে দিয়েছে। তুমি নোটিস করেছো ভাই আগের থেকে ঠিক কতটা সহজ হয়ে গিয়েছে? কি সুন্দর চারিদিকটা মাতিয়ে রাখে বলো তো। তুমি তো তখন চেঞ্জ করবো বলে চলে এলে, তারপর যা কাণ্ড করলো না ও। আর
তারপর জানো আরো কি হয়েছে? বিশ্বাস করো, আমি জীবনে প্রথমবার জানলাম এই ফুলকির জন্য এটা সম্ভব হয়েছে। ফুলকি কি করলো না, ওই ব্যাটারির কালি এটা সেটা সব কিছু নিয়ে দোল খেলা শুরু করলো। ও মাই গড, ফুলকিটা সত্যি পারে বটে। ফুলকি ফুলকি, হ্যাঁ খালি ফুলকি 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 যে সবার সামনে তোমার বাবাকে অপমান করলো, ইনসাল্ট করলো, সেটা চোখে বললো না। হ্যাঁ ফুলকি 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 চল চল। মারছো কেন? না 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 না, তোমাকে মারা যাবে না, তোমাকে মাথায় তুলে আদর করতে হবে, তাই না? আদর করতে হবে। কিচ্ছু বুঝতে পারো না তুমি। যখন সবাই মিলে আমাকে অপমান করছিল, ওইটুকু মেয়ে যখন আমার মাথায় রঙের বালতি ঢেলে দিল, তুমি কি করছিলে? হ্যাঁ এ বাবা, সবাই দেখো রুদ্রকে কিরম ভূতের মতো লাগছে। হ্যাঁ 32 পাটি বের করে হাসছিলে না? আমার বোনটাকে যখন জলের মধ্যে ফেলে দিল, কাকে সাপোর্ট করেছো? কাকে সাপোর্ট করেছো? অনুষ্ঠানে যাবে, তাই না? গান গাইবে। আজ থেকে সমস্ত অনুষ্ঠানে যাওয়া বন্ধ। এই গলা থেকে যদি গান বেরিয়েছে না, এই জিপটা ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবো। বাড়িতে বন্ধ হয়ে থাকবে। চল চল ঘরে বন্ধ থাকবে, ঘরের মধ্যে বন্ধ থাকবে। হ্যাঁ দোল খেলবে, হই হুল্লোড় করবে, নাচবে গাইবে, আর সবখানে আমাদের অপমান হবে। ছেড়ে নি এখন রুদ্র সান্যালকে, ঘর থেকে যেন না বেরোয় বলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর জীবনের শেষ ভোজন প্রিয় ভাগ্নে আমার, মন দিয়ে ভোজন কর, নয়তো সংসার আবার বলবে যে মৃত্যুর পূর্বে ভগবান কংস তার ভাগ্নেকে পেট ভরে ভোজন করায়নি। কেমন লাগছে সব ব্যবস্থা তোর মামার? এখন তো তুই বুঝতে পেরেছিস যে তোর মামা তোকে কত স্নেহ করে। আরে বৃন্দাবনের থেকে বেশি আনন্দ পাবি তুই মামার গৃহে এসে ভোজন করে, তাই না? ঠিক বলছি না আমি? একদম ঠিক বলেছো তুমি মামা। তাহলে আরম্ভ কর। ও একটু দাঁড়া, তোর সব থেকে প্রিয় মাখন নিজের হাতে তৈরি করেছি আমি তোর জন্য। নে। আমি মাখন খাবো না মামা। কেন? মাখন তো তোর সব থেকে প্রিয়, তাই না? মামা বৃন্দাবন ছেড়ে এসেছি, মাখনও ছেড়ে এসেছি। কেন বৃন্দাবন আর মথুরার মাখনে কি কোনো পার্থক্য আছে? কারণ এই মাখন আমার মায়ের হাতের বানানো নয়, আর আমি কেবল আমার মায়ের হাতের বানানো মাখন খাই। কারণ যেই স্বাদ মায়ের বানানো মাখনে থাকে, সেটা আর অন্য কারোর বানানো মাখনে থাকে না। কিন্তু মাখন ছাড়া তুই ভোজন করবি কি করে? মামা আমি ভোজন করে নেব, এত ভোজন রয়েছে। আমি তো শুধু আর মাখন খাই না। সেটাও ঠিক কথা। তাহলে শুরু কর, আর এটা বল যে মামার রন্ধনশালায় প্রস্তুত ভোজনের স্বাদ কেমন? মামা তুমি তো বলছিলে যে তুমি তোমার নিজের হাতে আমাকে খাওয়াবে। তাহলে খাওয়াও না। তোমার হাতে না খেলে না পাবো তোমার হাতের বানানো ভোজনের স্বাদ আর না আনন্দ। আমায় কি সত্যি খাইয়ে দিতে হবে? একটা সত্যি কথা বলবো মামা, আমি না নিজের হাতে খেতে পারি না। আমি তো শুধু আমার মায়ের হাতেই খেতাম, তাই আজ তোমাকে আমায় খাইয়ে দিতে হবে। এখন কাকি এখানে আসবে না নিজের হাতে তোকে খাওয়াতে? মা নেই তো কি হয়েছে, দুটো মা শব্দ ধারণকারী মামা তো আছে, তাই না? আর মামার মধ্যে মায়ের থেকেও বেশি ভালোবাসা থাকে, কারণ তাতে দুবার মা শব্দ থাকে। মা মা, তাই এখন মামা খাইয়ে দেবে আমাকে। হ্যাঁ অবশ্যই খাইয়ে দেব। ভাগ্নে তোর জন্য আজ আমাকে সেই সব কিছু করতে হচ্ছে যা আমি কখনো করিনি। যার বিনাশ করবেন তাকে নিজের হাতে লাড্ডু খাইয়ে দিচ্ছেন। আরে আপনি বুঝতে পারছেন না, ও যে আপনার হাতে খাবার খাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে এর কোনো ছলনা আছে। চুপ করো মূর্খ, ও আমার একমাত্র ভাগ্নে আর সব থেকে প্রিয়।
নিজের হাতে খাওয়াবো আমি ওকে। লাড্ডু। মামা, তোমার হাতে খাওয়ার আনন্দটাই আলাদা। মামা, তুমি থেমে গেলে কেন? খাওয়াচ্ছ না কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।